নরমালি তো মিডিয়ামটা তো গভর্ন করে না, অবশ্যই চেক দেওয়া উচিত যে মিনিমাম যে আছে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি কাছে আসা যাবে না, সেটা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি এত ঘন ঘন তো রড আমরা দেই না নরমালি। আর যদি কখনো তুমি ভুলে দিয়ে ফেলো, চেক দিয়ে দেখবা ফেল জমে গেছে কিনা। তো এটা তো হয় না গভর্নমেন্টের জন্য, কিন্তু চেক দিয়ে দিতে পারো তুমি, সমস্যা নাই, দোষ নাই কোনো। আচ্ছা, আচ্ছা স্যার। স্যার আরেকটা জিনিস হচ্ছে আমাদের ল্যাবে যখন আমরা তো ল্যাবেও স্যার অনেকটা স্ল্যাবের মতোই হুম মানে স্ল্যাব ডিজাইনই করেছি। হুম ওইখানে আমরা হচ্ছে ডিস্ট্রিবিউশন বার দিয়েছিলাম নিচে বটমে, আমাদের মেইন রিইনফোর্সমেন্টের পারপেন্ডিকুলার কিছু ডিস্ট্রিবিউশন বার দিয়েছিলাম। এখন স্যার ওইখানে আবার টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজের যে রিবার গুলো সেগুলো ছিল টপে, লঙ্গিটিউডিনাল এক্সিস আর ট্রান্সভার্স এক্সিস দুইটাই হচ্ছে টপে ছিল। এখন স্যার এইখানে যে আমাদের ওয়ান ওয়ে স্ল্যাবের একটা ডিজাইন দেখানো হয়েছে না স্যার, ওই যে লাস্টে ম্যাথের পরে স্যার যে ড্রয়িংটা করা হয়েছে। জি স্যার, এইখানে স্যার বলা হয়েছে টেম্পারেচার এর যে রিবার গুলো, এগুলো হচ্ছে যে বটমে যে 3 at the rate of 8 ইঞ্চ সেন্টার টু সেন্টার যেটা দেওয়া হয়। কিন্তু আমরা স্যার ল্যাবে দিয়েছিলাম টপে, আর এইখানে যেটা টেম্পারেচার বার হিসেবে দেখাচ্ছে এটা আমরা ওইখানে দিয়েছিলাম হচ্ছে স্যার ডিস্ট্রিবিউশন বার। হুম। এটা হচ্ছে কারণ যখন আমরা হাইওয়ে ব্রিজ গুলো ডিজাইন করি, এগুলো থিকনেস অনেক বেশি আসে, 22, 24, 26 এরকম ইঞ্চি আসে, অনেক মোটা থিকনেসের। কিন্তু জি আমাদের যে সব নর্মাল বাসাবাড়ি স্ল্যাব, এগুলো তো 4 ইঞ্চি 5 ইঞ্চির বেশি আমরা দেই না আসলে, 4 5 ইঞ্চির বেশি। আলটিমেটলি এই যে টেম্পারেচার এবং সিঙ্কেজ, এটা কিন্তু আসলে দুইটার জন্যই কাজ করে, ওই ডিস্ট্রিবিউশন বলো লোড, প্লাস হচ্ছে তোমার ওই টেম্পারেচার সিঙ্কেজ, দুটার জন্যই কাজ করে। এটা চাইলে আসলে সবচেয়ে বেস্ট হচ্ছে এই টেম্পারেচার এবং সিঙ্কেজ এনফোর্সমেন্টটা মাঝখানে দেয়া, কিন্তু মাঝখানে তো রাখা টাফ। প্লাস তোমার যে এই রড গুলো আছে, তুমি এই রড গুলো এই জায়গায় তুমি কেমনে ঝুলায় রাখবে এটা আকাশের সাথে? তো রাখাও টাফ, কারণ এটা শূন্য ভেসে থাকবে না সে। তোমার এত বড় ব্লক দেওয়াও কিন্তু ঝামেলা। আলটিমেটলি যেহেতু ওর কাজ হচ্ছে শুধু টেম্পারেচার এবং সিঙ্কেজ, এবং মাঝখান ছিল ওয়াইড জায়গা, কিন্তু মাঝখানে রাখা যাচ্ছে না, এর জন্য আমরা এটা একটু বিছায় দিচ্ছি, জাস্ট প্লেসমেন্টের সুবিধার জন্য। ঠিক আছে, কিন্তু ওই জায়গায় কিন্তু জালি হবে আলাদা আলাদা একটা, আলাদা জি জালি, ওটা কিন্তু রাখা যাবে, মানে ক্রস বার দিক আলাদা দুই দিক থেকে আসবে। প্লাস মাঝখানে ওই জায়গায় দিলে দিতেও হবে। কিন্তু নর্মাল যে এই থিকনেস যেহেতু খুব কম, অতএব এইটা অ্যাকচুয়ালি আমরা এই লেয়ারের উপরেই রেখে দিচ্ছি, এটা কিন্তু আমাদের প্লেসমেন্টের সুবিধা হয়। আর ওই জায়গায় তো থিকনেস থাকে 20 বাই 26 ইঞ্চি, ওই জায়গায় দেখা যায় আমাদের ডিস্ট্রিবিউশনের নিচে দেওয়া লাগে। আর টেম্পারেচার সিঙ্কে যেটা হিটটা যেহেতু উপর থেকেই আসতেছে বেশি, এর জন্য বেসিক্যালি আমরা এটা উপরে দিয়ে রাখতেছি, একটু কাছাকাছি দিচ্ছি। আর যদি 2 লেয়ার হচ্ছে, ওইটা প্লেসমেন্টের কোনো ঝামেলা নাই কোনো ওইটাতে, যার কারণে এই ভেরিয়েশন গুলো হয় ডিস্ট্রিবিউশনের। এই আর মানে এই বাসা বাড়ির স্ল্যাব, রেসিডেন্সিয়াল বিল্ডিং এর স্ল্যাব, আর হচ্ছে হাইওয়ে ব্রিজের স্ল্যাব। স্যার, বাসা বাড়ির যে স্ল্যাব এইখানে কি জাস্ট আমরা এই টেম্পারেচার রিভার গুলা মেইন রিভারের পারপেন্ডিকুলারেই হ্যাঁ, দিই তাহলে? পারপেন্ডিকুলার দিয়ে রাইখা দিই শেষ, কারণ এর প্লেসমেন্টের সুবিধা, মানে এটা রাখবো কিভাবে আমি উপরে, আবার আলাদা সিসি ব্লক বানাও, ব্লক বানায় মাঝখানে মাঝখানে সাপোর্ট দিয়ে রাখো, এটা তো ঝামেলা। অত ঝামেলা যাচ্ছি না, যেহেতু থিকনেসটা খুবই কম, এটা আসলে উপরে নিচে দেয় খুব বেশি ভেরিয়েশন করতেছে না তোমার, কারণ থিকনেস 4 ইঞ্চি 5 ইঞ্চি মাত্র। এই জায়গায় নিচ থেকে এমনিতেই আমি 1.5 ইঞ্চি ছাড়ছি, তারপরে আবার 3 নাম্বার বার আছে বা 4 নাম্বার বার আছে, তার উপরে এটা বসতেছে। তো অলমোস্ট এটা দেখা যাচ্ছে সেন্টারের কাছাকাছি চলে আসতেছে, যার কারণে ঝামেলাগুলো হচ্ছে না। তাহলে স্যার ওই আমরা ব্রিজ ডেকে তো আবার হচ্ছে ট্রান্সভার্স আর লঙ্গিটিউডিনাল দুই হুম। ডিরেকশনে হচ্ছে টেম্পারেচার রিভার দিয়েছিলাম, এইখানে হচ্ছে এক ডিরেকশনেই দিচ্ছি আমরা বাসা বাড়ির যেটা। কারণ ওই ওইদিকে তো আছে, তোমার তো জি অলরেডি স্যার। এইদিকে রেনফোর্সমেন্ট আছে, তোমার তো এদিকে কি দিবা, এটা দেওয়াই জি আছে অলরেডি। ও একাই দুইটাই কাজ করবে। আর যেহেতু এখানে টপ লেয়ারে দিছি, টপ লেয়ার তো আর এইদিকে কোনো রড নাই, অতএব ওইটাকে ভাগ করে আমরা দুই দিকে দিয়ে দিচ্ছি। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার আরেক আহ, এরপর স্যার কোশ্চেন শেষ, আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছিলাম স্যার। বলো। স্যার ওই যে আমাদের ল্যাব তো ল্যাব তো শেষ, কাল আমাদের সাবমিশনটা কবে স্যার? সাবমিশন তো দিচ্ছিলাম তোমাদেরকে, ওই যে তোমরা ল্যাবের রিপোর্ট আগে জমা দিয়ে দিবা, তোমাদের হলো 6 তারিখে তোমাদের হলো ভাই মানে ভাইবা। জি তো স্যার। তোমরা হচ্ছে এই যে শুক্রবারের মধ্যে জমা দিয়ে দিবা, বুঝছিলাম তো, স্যার বৃহস্পতিবার গত দিছিলাম ক্লাস তো। রুমে ছিলাম না তো, হ্যাঁ, তো এই জন্য। শুক্রবারের মধ্যে সবাই কিন্তু জমা দিয়ে দিবা। ভালো হয় বৃহস্পতিবারের মধ্যে জমা দিয়ে দাও। বৃহস্পতি আমি এই 3 4 একটু দেখি, দেখা দেখি করে দেন তোমাদের আমি 6 তারিখে ওই দিন মানে ভালো প্রশ্ন করতে পারবো যে কার কোথায় কি ভুল হয়েছে, কেন কি প্রশ্ন না করছো।
স্যার আমরা এটা কি মেইলে দিব? হ্যাঁ, ইমেইলে সাবমিট করে দিলাম। যদি ইমেইলে না আসে, স্যার ওই যে ফাইল তো বড় স্যার, হ্যাঁ, ওই যে ইমেইলে ড্রাইভে না করে ক্লাসরুমে যদি করে দিই স্যার ভালো হয় না? দেও, আমাকে সমস্যা নেই, যেখানে খুশি পাল্লা দেও। স্যার তাহলে ক্লাসরুমে স্যার একটা স্যার আপনি ক্লাসরুমে একটা একটা সেকশন ফাইল খুলে করে দিন। দিলে স্যার ওইখানে আমরা সবাই সাবমিট করতে পারতাম। কি দিব? যে স্যার একটা সেকশন খুলে দিলে মানে ক্লাসরুমে যে প্রজেক্ট ল্যাব প্রজেক্ট নামে একটা আলাদা সেকশন খুলে দিলে ওইখানে সবাই সাবমিট করতাম। স্যার আরেকটা কোশ্চেন ছিল বলো। যে স্যার গত ক্লাসে আপনি একটা ম্যাথ করতে দিয়েছিলেন যে পার্ট 2 যেটা ওই সরি স্যার কোশ্চেন 2 যেটা ক্যান্টিলিভার স্ল্যাব, এই ক্যান্টিলিভার স্ল্যাবের ক্ষেত্রে স্যার মানে কিছু হিন্টস দেওয়া যাবে? হিন্টস এর কোনো দরকার নাই। WL স্কয়ার বাই 2 বেন্ডিং মোমেন্ট, বাস শেয়ার করে WL বাই 2 জি WL পুরো দায়িত্ব করে ফেলাবা। ম্যাক্সিমাম শেয়ার চেক দিতে হবে না, বেন্ডিং মোমেন্টটা ম্যাক্সিমাম যে বেন্ডিং মোমেন্ট আসবে তার রেসপেক্টে ডিজাইন করবা ওয়ান ওয়ে। স্যার এই যে ওয়ান ওয়ের যে ম্যাথটা আমাদের করানো হয়েছিল না, এইখানে শিয়ারে স্যার একটা কোশ্চেন ছিল। বলো। শিয়ারে স্যার আমরা হচ্ছে ইন্টেরিয়রে ম্যাক্সিমাম মোমেন্ট আসছিল, সেই ম্যাক্সিমাম জি স্যার ম্যাক্সিমাম মোমেন্ট 9.32 ইন্টেরিয়রে আসছিল, ম্যাক্সিমাম শিয়ারটাও স্যার ওইখানেই বের করেছে দেখলাম। হুম, এখন স্যার এইখানে জি জি স্যার হ্যাঁ ঠিকই তো আছে। জি স্যার মানে এইখানে আমরা তো হচ্ছে শিয়ার স্টিরাপ দেওয়ার জন্য যেটা করি যে এখানে তো শিয়ার স্টিরাপ দেই না, নরমালি শিয়ার স্টিরাপের সময় আমরা শিখেছিলাম যে ডি ডিসটেন্স দূরে আমরা শিয়ারটা ক্যালকুলেট করি। এখন স্যার এইখানে যেই শিয়ারের ভ্যালুটা বের করছে ইন্টেরিয়রে হচ্ছে 1.15 ডিভাইডেড বাই 2 ইন্টু WL, এখন স্যার এটা বের করে এটা থেকে ডি ডিসটেন্স দূরে। না 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 না, এটা যা যা আছে তাই বিমের ফিক্সে নিতে হবে। মানে এর উপরে তো কম্প্রেশন নাই, মানে এর উপরে তো আর তোমার ভার্টিক্যাল কোনো কলাম নাই। ওটা তো আমাদের ছিল বিমের ক্ষেত্রে যে ভার্টিক্যাল কলাম চলে গেছে বিমের উপর থেকে, তখন ওই কলামের একটা কম্প্রেসিভ ফোর্সের ইফেক্ট থাকে। এই জায়গায় তো স্ল্যাবটা নেকেড, স্ল্যাবটা খালি বিমের উপরে বসে আছে, মানে কানেক্টেড। কিন্তু তোমার পিডিএফ এ যে ডি ডিসটেন্স দূরে নিতে বলছে আবার আলাদা একটা পোরশন করছে, ওইটা একটু বুঝি নাই স্যার। কোন জায়গায়? স্যার পিডিএফ এ ওই যে স্যার ওয়ান ওয়ে স্ল্যাবের ম্যাথে যেখানে এই যে স্যার এই যে এখানে -369 ইন্টু 6.5/12 আর ওই যে স্যার উপরে লিখছে যে এট এ ডিস্টেন্স ডি। স্যার আরো নিচে এটা দাঁড়াও দেখতেছি। এটা তো দরকার নাই তো স্ল্যাবের ক্ষেত্রে, এটা কি বিমের স্ট্রিপে করছে পরে, বিমের যে স্ট্রিপ কাছাকাছি ওই জায়গায় মনে হয় করছে, মানে যে জায়গায় কলাম আছে আর বিম আছে ওর আশপাশে ওটা চিন্তা করতে হবে, কিন্তু দরকার নাই আসলে এটা। কারণ আলটিমেটলি এইটা যেই যেই কনসেপ্টটা যে করা হয় সেটা হচ্ছে যে কলামের একটা কম্প্রেসিভ ফোর্সের ইফেক্ট, মানে বিমে যেটা আমরা অ্যাডভান্টেজটা নেই আর কি, জি যে স্যার এই নিচে বিম আছে এখানে কলাম, তো এই কলামের মধ্যে যেহেতু হিউজ কম্প্রেসিভ ফোর্স আছে, এই কম্প্রেসিভ ফোর্সের লোডটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে ডিস্ট্রিবিউট হয়। তখন দেখা যায় তার ইফেক্টিভ ডেপথ থেকে সমপরিমাণ ডিস্টেন্স হরিজেন্টালি ততটুকু পর্যন্ত ইফেক্টটা থাকে। তো যার কারণে এইখানের শেয়ার ফোর্স দিয়ে ডিজাইন করলেই হয়, কিন্তু এই জায়গায় আমরা স্টিয়ার দিব, কিন্তু এটা শেয়ার ফোর্স ডিজাইন করলেই হয়। কিন্তু স্ল্যাবটা তো এই জায়গায় জাস্ট খালি ভীমের উপরে ন্যাকেট বৈশা আছে, তো এই জায়গায় এই অ্যাডভান্টেজটা না নিয়ে এটাতে করাই ভালো। তখন তুমি সেফ থাকলা। শুধু শুধু এটা তো তুমি অ্যাডভান্টেজ নেওয়া, যে তুমি চাইলে একটু শেয়ারটা কমায় নিতে পারো, না নিলেও তো সমস্যা নাই। তুমি যদি এটা দিয়েই করো হয়তো একটু বেশি আসবে, 3000-এর মতো আসবে বা জি স্যার 3100-এর মতো আসবে, 3100 মতো আসে। তাই না? তবে এটা তুমি থাকলে আরো সেফে থাকলা আর কি। এটা কোনো সমস্যা নেই। তাহলে এটা স্যার তুমি ওই জাস্ট 1.15/2 হ্যাঁ এটা হ্যাঁ আচ্ছা এটা করলে হবে, যে কম্পেয়ার করে দেখবা যে কত আসে। ওকে স্যার। আর তোমাদের এই জায়গায় আমি দিয়া দিই, এই জায়গায় না ডিউ ডেট কবে? ডিউ ডেট হচ্ছে ফ্রাইডে। সেপ্টেম্বরের 3 তারিখ। টাইম বা থাকুক, টপিক্স কি দরকার নাই, দিয়ে দেয় 315 ল্যাব রিপোর্ট, ল্যাব রিপোর্ট জি স্যার। এটা আমরা তোমাদের দিয়ে দিই স্যার এখন। আমরা ওই যে বাইরের যেই ছবিটা দিতে বলেছিলেন স্যার হ্যাঁ আমাদের, ওইটা কি এই পিডিএফ এর সাথে অ্যাড করব হ্যাঁ নাকি হ্যাঁ হ্যাঁ এই পিডিএফ এর সাথে? ওকে জিনিসটা স্যার আটকে দিবা, লাস্টে দিয়ে দিবা, একদম লাস্টে দিয়ে দাও। একদম লাস্টে দিয়ে দিব হ্যাঁ স্যার। হ্যাঁ আর স্যার ওই যে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট সাস্টেইনেবিলিটির জন্য যেই প্যারাটা আমাদের লিখতে হবে ওইটা কি আমাদের ড্রয়িং এর পরে দিব?
ড্রয়িং না, আমাদের যে ড্রয়িং না না, তো ওটা তুমি মাঝখানে দিবা, নিচে লিখে দিবা যে পিকচার অ্যাটাচ এট দ্য এন্ড অফ দ্য রিপোর্ট, ওইভাবে লিখে দিবা। কারণ ওইটা তো ফার্স্টেই আসবে, আর ওটা ছবি যদি তুমি এখন দিতে পারতেছো না, এর জন্য তুমি লাস্টে দিয়ে দিবা। না না স্যার, ওটা বলি না স্যার, ওই যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের কথা বলতেছিলেন সেটাই তো না স্যার? বললাম, ওইটা ওইটা প্রথমের দিকে যে লিখতে বলছি না, ওটা প্রথম দিকেই লিখবা, আর ছবিটা লাস্টে অ্যাটাচ করে দিবা। স্যার আপনি তো বলছিলেন লাস্টের দিকে লিখতে, ম্যাটেরিয়াল প্রপার্টিজটা প্রথমে লিখে ওগুলা লাস্টে লিখতে, সাস্টেইনেবিলিটি, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, এনভায়রনমেন্টাল যে ইস্যুটা স্যার। কিন্তু ওই যে ওটা মাঝখানে লিখতে বললাম কোনটা, ওই যেটা, ওই যে অ্যাপ্রোচ রোডের ওইটা। আচ্ছা, অ্যাপ্রোচ রোডের মাঝখানে লিখতে বলছিলাম না, অ্যাপ্রোচ রোডের ওইটা। জি স্যার, তাহলে ওইটার একটু তাহলে ডেসক্রিপশন দিতে হ্যাঁ বলেছি। ঠিক আছে, তাহলে অ্যাপ্রোচ, তাহলে এই ইআই এরটা লাস্টেই লিখো, লাস্টে ছবিটা অ্যাটাচ করে দিও, সমস্যা নেই। ওকে এটা লিখলে ওই এক জায়গায় সমস্যা নেই। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমাদের যেটা ছিল যে স্ল্যাব ডিজাইন করবো আমরা। তো আমরা ধরো আমার একটা স্ল্যাব ধরে নেই, রাইট, আমরা 2 এর স্ল্যাব ডিজাইন করবো আজকে। তো ফর এক্সাম্পল আমি একটা বিল্ডিং এর গ্রিড তোমাদেরকে দেখাচ্ছি। Let's take this. So maybe 10 feet, 18 feet, yeah, 12 feet. This is 10 feet. This is maybe 12 feet. This is 16 feet. So for example, we will design this slab. Okay, we will design this slab. So this slab has continuation in all 4 sides. This way, this way, this way. চারদিকেই continuation আছে। এরকম একটা স্ল্যাবের যদি আমরা যাই, তাহলে এটার প্যানেল আছে কোন দিকে কত? So this span length is 18 feet, and this span length is actually 12 feet. Okay, and beam dimension, if you this beam dimension is maybe 12 inch by 20 inch, 12 inch by 20 inch. Okay, this is the beam dimension. So now we'll design this one. So now if we come to the next slide, so this is my so this is 18, this is 12, this is my beam, this is my beam, this is my beam, this is my beam. Okay. So what's my clear span? So my clear span is 18 minus, because actually this 12 feet and 18 feet is the center to center distance. Okay. So therefore, in the x direction, my span length would be 18 feet minus 6 inch from this side, 6 inch from this side. That means ultimately you are getting 12 inch. That means 1 feet. So therefore clear span would be 17 feet. Similarly, in the y direction, your clear span would be 11 feet. So when you go for designing slab, we always use the clear span, not the center to center distance. তাহলে একদিকে পাইলাম 17 ফিট, আরেকদিকে পাইলাম 11 ফিট। So second, you have to do LA by LB ratio. Okay, so LA by LB ratio. So LA is the short direction and LB is the long direction. So what is my short direction? My short direction is 12 feet. And what is my long direction? My long direction is 18 feet. Okay, so 12 feet by 18 feet. Now if I do calculation, this is coming, oh sorry, 11 feet divided by 17 feet. So therefore this is coming 11 divided by 17. So 0.65. 0.65. Okay, so 0.65 is coming. তাহলে আমি LA by পেলাম 0.65. Okay, so first of all I have to check that what is the minimum thickness I require. So H minimum. So the H minimum formula was perimeter by 180. So what is perimeter? So perimeter is 2 into 18 plus 2 into 17. 2 into 11. So divided by 180 into 12.
দুটো যেটা ছিল ফিটে আমি 12 দিয়ে গুণ করে ইঞ্চি নিয়ে যাচ্ছি, তাহলে একদিকে হচ্ছে 17 ফিট, দুইটা 17, আর একদিকে হচ্ছে 11, দুইটা হচ্ছে 11, তাহলে কত 17 34, 34 35 45 56, তাহলে হলো 56 ইন্টু হইলো 12 ভাগ হইলো 180, 3.73. So therefore actually 3.73 inch you need minimum, তোমার তো মিনিমাম 3.73 ইঞ্চি দরকার। তাহলে এখন এত কম তো আর আমরা দেই না, বাস্তবে যেটা করি আমরা 4.5 ইঞ্চি আসি না, আমি এটাকে 4.5 ইঞ্চি দিলাম। ওকে, 4.5 ইঞ্চ। ক্লিয়ার? কার প্রশ্ন আছে বলি? বুঝা গেছে? হ্যাঁ স্যার হ্যাঁ, স্যার আমাদের তো এখনো অ্যাডভাইজিংই করতে দিয়েছে, মানে স্লিপ প্রিন্ট হয় না স্যার। আচ্ছা এটা করতে পারবা, আগে ক্লাসটা করো ভাই, পরে এটা করো, পড়তে পারবা, সমস্যা নাই, এটা পরে প্রিন্ট দিতে পারবা না, খালি অ্যাডভাইজিং করে রাখো। তোমাদের কি এখন অ্যাডভাইজিং টাইম? জি স্যার। জি স্যার এখন চল। অ্যাডভাইজিং, তো এটা তো গুরুত্বপূর্ণ ক্লাস, এখন এটি করলে এটি পারবা? তো যেটা করলাম, সো এলএ বাই এলবি করলাম, দেন অ্যাকচুয়ালি ক্যালকুলেটেড দ্য মিনিমাম স্ল্যাব থিকনেস, দ্যাট ইজ অ্যাকচুয়ালি পেরিমিটার বাই 180, সো 3.75, instead of that I am taking 4.545 inch. Okay, so now come which one will be my first layer, which one will be my second layer, আমি কোন ডিরেকশনে প্রথম রডটা দিব আর কোন ডিরেকশনে সেকেন্ড লেয়ারটা দিব, সেটা আমি কি বলছিলাম মনে আছে? যেদিকে শর্ট, যেদিকে চাপা, ওইটাই কিন্তু আমার কি বেশি লোড ওই দিকেই ট্রান্সফার হয়। যেহেতু এইদিকে 12 বা 11, তাহলে এই দিকেই কিন্তু সবচেয়ে বেশি লোড ট্রান্সফার হবে, এই দিকেই কিন্তু বেশি বেন্ডিং মোমেন্ট আসবে, এই দিকেই কিন্তু আমার বেশি রড লাগবে, অর্থাৎ আমার প্রথম লেয়ারটা আসলে বসবে এই ডিরেকশনে। ক্লিয়ার? জি স্যার। আর সেকেন্ড লেয়ার কোনটা বসবে? যেহেতু অন্য ডিরেকশন বলতো স্যার এদিকে তো 18 ফিট, আপনি এইদিকে পয় দিচ্ছেন, কোনো সমস্যা নাই, যদিও ওদিকে 18 ফিট, আলটিমেটলি ওই দিকেই বেন্ডিং মোমেন্ট কম আসবে। কমন সেন্সে মনে হয় কি 18 ফিট ওই বেশি আসবে না, স্ল্যাবের ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট। স্ল্যাবের ক্ষেত্রে যেহেতু 18 ফিট, এদিকে বেশি লোড যাবে না, অতএব এদিকে তোমার কম রড কম বেন্ডিং মোমেন্ট আসবে, অর্থাৎ সেকেন্ড লেয়ারটা তোমার এই দিকে বসবে। ঠিক আছে, তাহলে আমার ফার্স্ট লেয়ারে বসবে একটা রড, সেকেন্ড লেয়ার বসবে আরেকটা রড, তাহলে আমার ফার্স্ট লেয়ার, এটাকে আমরা বলতেছি D1, তাহলে D1 এর মান কত আসবে? 4.5 ইঞ্চি, ওখান থেকে ক্লিয়ার কভার গেল 0.75 ইঞ্চি, আর আমি যদি দেই 3 নাম্বার বার, তাহলে 3 নাম্বার বারের অর্ধেক কোণ তো আসবে, তাহলে 3/8 ডিভাইড বাই 2, এটা দেখো করলে কত আসে? এটা করলে আসে 3/8, এটা হচ্ছে 3 নাম্বার বাই ডায়ামিটার, তারও অর্ধেক আসলো 0.187, তাহলে এত সাথে যোগ হবে হলো 0.75, মানে কত আসলো? 9.9375, তাহলে 4.5 থেকে মাইনাস করে দিই 0.9375, তাহলে 3.562, তাহলে 3.56, তাহলে প্রথম যেই রডটা বসবে তার ইফেক্টিভ ডেপথ, এটা যদি আমার স্ল্যাবের থিকনেস হয় আর এটা যদি আমার রড হয় আর এটা যদি আমার সেকেন্ড লেয়ার হয়, তাহলে প্রথম লেয়ারের রডের ইফেক্টিভ ডেপথ হচ্ছে 3.56, আর সেকেন্ড লেয়ারে যে রডটা বসবে তার ইফেক্টিভ ডেপথ আরেকটু খাটো হবে, তাহলে সেটা কত হবে? D2, তাহলে এভরিথিং ইজ সেম। এর থেকে আরো হচ্ছে কি আরেকটা বারের ডায়ামিটার বাদ যাবে, কেননা এতক্ষণ ছিল এটা মাঝখান পর্যন্ত, এখন যাবে হচ্ছে এইটার মাঝখান থেকে শুরু করে পরের লেয়ারের মাঝখান পর্যন্ত, তার মানে কি এই পাশে বায়ের ডায়ামিটার অর্ধেক আর উপরেরটার বায়ের ডায়ামিটার অর্ধেক, তার মানে 3.56 থেকে I can deduct 3/8 into 2, মাইনাস করে দিতে পারি, তার মানে এখান থেকে আমি আরো মাইনাস করে দিতে পারি 0.1875, 3.375 বা 3.38 রাখতে পারি। তার মানে প্রথম যে লেয়ারটা বসবে তার ইফেক্টিভ ডেপথ হচ্ছে 3.56, আর দ্বিতীয় যে লেয়ারটা বসবে তার ইফেক্টিভ ডেপথ হচ্ছে 3.38 ইঞ্চ, একটু কম। ঠিক আছে? ওকে স্যার। এখন আসো বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশনে ঢুকি, আর বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশনের আগে আমাকে আগে বাইরে নিতে হবে আমার ডেড লোডগুলো, লাইভ লোডগুলো টোটাল কত আসছে সেগুলো। তাহলে আমি জাস্ট ধরে নিচ্ছি আমার 1.2 হলো ডেড লোড ফ্যাক্টর, তাহলে আমার হচ্ছে 4.5 ইঞ্চি হচ্ছে আমার স্ল্যাবের থিকনেস, এটাকে 12 দিয়ে ভাগ দিলাম, ইঞ্চিতে নিয়ে গেলাম,
আমি ধরতেছি আমার ইউনিটেড হচ্ছে 150 পাউন্ড পার ফিট কিউব। এটাতে কি পাইলাম যে 4 ইঞ্চি স্ল্যাবের সেলফ ওয়েট কত। ধরলাম এর উপরে আমার আরো ফ্লোর ফিনিশিং আছে 20 পিএসএফ, ধরলাম এর উপরে আরো পার্সোনাল লোড আছে 40 পিএসএফ। হ্যাঁ, সব কিছু যোগ টোগ করে গুণটুন করে আমি পাবো হচ্ছে ডেড লোড, ফ্যাক্টর ডেড লোডের মান পাবো। এটা করলে কত আসে দেখো, 4.5 ভাগ হচ্ছে 12 এত ইঞ্চি ইন্টু হচ্ছে 150 পাউন্ড পার ফিট কিউব। তাহলে 56.25 পিএসএফ আসতেছে শুধু স্ল্যাবের সেলফ ওয়েট থেকেই, এই 4.5 ইঞ্চি। এর সাথে যোগ হলো আরো 20 পিএসএফ এর ফ্লোর ফিনিশিং, এর সঙ্গে আরো যোগ হলো 40 পিএসএফ পার্সোনাল লোড। সবকিছু যোগ করলে আসতেছে 116। এটাকে আমার আবার ফ্যাক্টর করতে হবে 1.2 দিয়ে, 20% বাড়ায় ধরতে হবে। তাহলে 139.5 139.5 পাউন্ড পার স্কোয়ার ফিট ফ্যাক্টর ডেড লোড। আচ্ছা, লাইভ লোড কত? লাইভ লোড ধরলাম, লাইভ লোডকে আমাদের 60% বাড়ায় ধরতে হবে। ধরলাম লাইভ লোড হচ্ছে আমার 40 পিএসএফ। তাহলে লাইভ লোড যদি 40 পিএসএফ হয় তাহলে 40 ইন্টু 1.6 আসলো 64 পিএসএফ। তাহলে 64 পাউন্ড পার ফিট স্কোয়ার। টোটাল ফ্যাক্টর লোড কত আসলো? 139.5 প্লাস 64, এই দুটো যোগ করে ফেলি, প্লাস 203.5। 203.5 আসলো। তাহলে এইটা আসলো কি এত পাউন্ড পার ফিট স্কোয়ার, মানে এই স্ল্যাবের 1 ফিট বাই 1 ফিট জায়গায় 203.5 ফ্যাক্টর লোড কাজ করতেছে। আর শুধু ডেড লোডের ফ্যাক্টর লোড 139, আর শুধু লাইভ লোডের ফ্যাক্টর লোড হচ্ছে 64 পাউন্ড পার স্কোয়ার ফিট। তাহলে আমি যদি এখন টপ থেকে তাকাই তাহলে আমি কি করব, আমি নিব হচ্ছে আগে যেহেতু আমার এইটা ক্রিটিক্যাল দিক, এটা যেহেতু শর্ট ডিরেকশন, তাহলে আমি আগে এই দিকে ডিজাইন করব। ঠিক আছে, আমি তাহলে আগে এইদিকে ডিজাইন করবো। তাহলে এই দিকের আমি আগে একটা 12 ইঞ্চির স্ট্রিপ নিব। 12 ইঞ্চি মানে কি 1 ফিটের একটা স্ট্রিপ। তো যেহেতু টোটালটা হচ্ছে 203.5 পাউন্ড পার ফিট স্কোয়ার, 203.5 পাউন্ড পার ফিট স্কোয়ার, তার মানে আলটিমেটলি কিন্তু এইদিকে তো 1 চলে আসলো। তার মানে আলটিমেটলি এই স্ল্যাবের পার ফিট স্কোয়ার আসলে 203.5 পাউন্ড পার ফিট লোড করতেছে। তার মানে আমি যদি এখন এটার লোডিং ডায়াগ্রামটা আঁকি স্ল্যাবের, তাহলে এটা দেখতে এরকম লাগবে। স্ল্যাবের থিকনেস 4.5 ইঞ্চি, এই পাশে সাপোর্ট, এই পাশে সাপোর্ট, তার চাপার ডিরেকশনে তার লেন্থ ছিল 11 ফিট। তাহলে এটা হবে আসলে 11 ফিট, 11 ফিট। আর এর উপরে ইউডিএল আছে যার মান হচ্ছে 203.5 পাউন্ড পার ফিট। কারণ আর 1 ফিট কিন্তু ওদিকে নিয়েই নিছি গুণ করে, কারণ এটা পার ফিট উইদিকে আছে জিনিসটা। তো ওখান থেকে একটা ফিট কাটাকাটি গেল, তাহলে পাউন্ড পার ফিট স্কয়ার চলে আসলো পাউন্ড পার ফিট। এই লোডের জন্য, এই স্প্যানের জন্য আমার এখন এই নেগেটিভ আর পজিটিভ বেন্ডিং মোমেন্টের মান লাগবে। সাপোর্টের দিকে আছে নেগেটিভ, মাঝখানে আছে পজিটিভ। তাহলে এই পজিটিভ বেন্ডিং মোমেন্টের মানটা আমার লাগবে, আর এই সাপোর্টের নেগেটিভ বেন্ডিং মোমেন্টের মানটা লাগবে। এইটার জন্য হচ্ছে আমাকে হেল্প নিতে হবে হলো ওই অ্যাস্টোর যে কোড আছে, সেই অ্যাস্টো কোডের শেষে যে আমাদেরকে এটা দিয়ে দিছে চার্ট, সেই চার্ট থেকে আমরা নিব। আমাদের এই যেটা আছে যে চারদিকেই কন্টিনিউয়াস, এটা হচ্ছে বেসিক্যালি কত, কেস 4। এটা কেস 4 এ পড়বে। 4 নাম্বার কেস হচ্ছে চারদিকেই কন্টিনিউয়াস। হ্যাঁ, চারদিকেই কন্টিনিউটি আছে। তাহলে এই চারদিকেই যদি কন্টিনিউটি থাকে তাহলে এই 4 নাম্বার কেস অনুসারে আমরা হচ্ছে মান নিতে পারবো। তো আমরা এখান থেকে মান নিব, বাট কথা হচ্ছে যে আমার ই কোথায়, আমার এলএ বাই এলবি রেশিও কত। সো মাই এলএ বাই এলবি রেশিও ওয়াজ 0.65। তো 0.65 মিন্স কেস 4 এ আগে চলে যাই, কেস 4, এটা হচ্ছে কেস 4। তো 0.65 এখানে আছে, হুবহু মিলা গেছে একদম, ভাগ্য ভালো। তাহলে হুবহু যদি মিলা গেছে তাহলে হলো এই কেস। রূপেরটা হচ্ছে আমি তো অন্য চার্টে চলে আসছি, হ্যাঁ ঠিক আছে, ঠিক চার্টে আসছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এ ডিরেকশন, শর্ট ডিরেকশনের নেগেটিভ মোমেন্টের কোএফিসিয়েন্ট, আর নিচেরটা হচ্ছে লং ডিরেকশনের নেগেটিভ মোমেন্টের কোএফিসিয়েন্ট। তা আমার আপাতত কি, আমি আগে প্রথমে ডিজাইন করতেছি আমার শর্ট ডিরেকশনটা, মানে যেদিকে 11 ফিটের স্প্যান এদিকে করতেছি। তার মানে আমার শর্ট ডিরেকশন এ কোএফিসিয়েন্টের মানগুলো লাগবে। তাহলে এ কোএফিসিয়েন্ট কত আসলে দেখো, 0.085, সি এ নেগেটিভ 0.085। তার মানে এই যে নেগেটিভ বেন্ডিং মোমেন্টটা যেটা আমরা দেখাইলাম তোমাদেরকে মাত্র, এম নেগ, সো এম এ নেগ
এ ডিরেকশনে নেগেটিভ বেন্ডিং মোমেন্টের মানটা কত আসবে? কোএফিসিয়েন্ট হচ্ছে 0.085, 0.085। ডাব্লিউ কি আসবে? টোটাল ডাব্লিউ, কারণ নেগেটিভের জন্য একটাই কোএফিসিয়েন্ট, ডেড লোড লাইভ লোডের জন্য আলাদা আলাদা কোএফিসিয়েন্ট, একটাই কোএফিসিয়েন্ট কত? 0.085 ইন্টু ডাব্লিউ কত আসলো আমরা জানি 203.5, তাহলে 203.5 ডাব্লিউ। আর এল কত? এল হচ্ছে 11 ফিট, তাহলে 11 স্কয়ার। এইটা করলে তুমি পাবা হচ্ছে বেন্ডিং মোমেন্টের মান এত পাউন্ড ফিট পার ফিট উইথ অফ দা স্ল্যাব। স্ল্যাবের পার ফিটে বেন্ডিং মোমেন্টের মান হচ্ছে এত পাউন্ড ফিট। ধরো এটা 0.085 ডাব্লিউ এল স্কয়ার, দেখো কত আসে। ডাব্লিউ হচ্ছে 203.5, 2092.99 স্যার, 2093, 2000 কত? 2093। 2093 পাউন্ড ফিট। সেটা পেয়ে গেলাম আমার নেগেটিভ বেন্ডিং মোমেন্টের মান। আসছে স্যার, এখন পজিটিভ। হ্যাঁ, এই যে আমাদের যে এলএ বাই এলবি রেশিওটা, এটা যদি এমন এক্সাক্ট ইয়ে থেকে না মিলে, তখন কি ইন্টারপোলেশন করব নাকি যেটা? আসল আসল নিয়ম হচ্ছে ইন্টারপোলেশন করা। যে এইটা হচ্ছে 0.65, এটা হচ্ছে 0.7, তাহলে আমারটা আছে 0.68, তাহলে 0.05 কমার কারণে এইটা কমে গেছে 0.04, তাহলে 0.03 কমার কারণে কতটুকু কমবে ওইভাবে একটা ইন্টারপ্রেটকে বাইর করে নিতে হবে। জি স্যার, ওকে ওকে। তবে শর্টকাটও করা যায়, ওই কাছাকাছি নিলেও হয়। 0.68 তো 0.7 এর কাছাকাছি, তো এটা নিলে, বা 0.6568 তো তুমি 65 নিয়ে করো, তুমি সেফ সাইডে থাকবা, একটু বেশি মান ধরলা, সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা, এখন আসলো এম শর্ট ডিরেকশন মানে এ ডিরেকশনের পজিটিভ বাট ফর ডেড লোড। ডেড লোডের জন্য আলাদা কোএফিসিয়েন্ট, লাইভ লোডের জন্য আলাদা কোএফিসিয়েন্ট। ডেড লোডের দেখি কোএফিসিয়েন্ট কত, তাহলে এটা হচ্ছে পরের চারটা ডেড লোডের পজিটিভ, তাহলে সেই একই 4 নাম্বার কেস, আমাদের যেহেতু চারদিক কন্টিনিউটি আছে, তো 0.65 এ মিল গেছে, এটা হলো এ ডিরেকশনে 0.05, তাহলে এটাতে আসবে 0.05 ডাব্লিউ। আর এখন 203 নেওয়া যাবে না, যেহেতু শুধু ডেড লোডের জন্য এটা 139.5 ইন্টু 11 স্কয়ার করো, দেখো কত আসে। 844। 844 পাউন্ড ফিট বেন্ডিং মোমেন্ট পার ফিট স্কয়ার। এখন আসো এম এ শর্ট ডিরেকশনেরই পজিটিভ বেন্ডিং মোমেন্ট বাট ফর লাইভ লোড। তাহলে এখন লাইভ লোডের জন্য তাদের আরেকটা টেবিল আছে, পরবর্তী টেবিলটা ফর লাইভ লোড পজিটিভ বেন্ডিং মোমেন্ট, এটার জন্য হলো 4 নাম্বার কেস এবং হলো 0.65। এটার জন্য এ ডিরেকশনটা সি এটা হচ্ছে 0.062, তাহলে 0.062। এখন হবে ডাব্লিউর মান, শুধু লাইভ লোডের মানটা, শুধু লাইভ লোডের ফ্যাক্টর মান 64, 64, আর স্প্যান হচ্ছে 11 স্কয়ার, 480 পাউন্ড ফিট পার ফিট, 480 পাউন্ড ফিট পার ফিট। তাহলে আমি নেগেটিভের মান পেয়ে গেলাম 2093, আর পজিটিভের আলাদা আলাদা মান পাইছি, তাই আমি এখন টোটাল এম এ পজিটিভের মানটা বের করে ফেলবো দুটা যোগ করে, তাহলে 844 আর 480, 8 4 1200, 1324। 1324 পাউন্ড ফিট পার ফিট পেয়ে গেলাম। কাজ করবো 1324 নিয়েই, বাট এই 1324 বের করার জন্য এটা আমাকে আলাদা আলাদা করতে হবে, এটাই হচ্ছে নিয়ম ডেড লোড 2 স্ল্যাবের জন্য। তাহলে আমি পজিটিভ বেন্ডিং মোমেন্টের মানও পেয়ে গেলাম, নেগেটিভ বেন্ডিং মোমেন্টের মানও পেয়ে গেলাম, হয়ে গেল। আমি এখন ফার্স্টে চেক করে দেখবো যে এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে সবচেয়ে বড় যে বেন্ডিং মোমেন্টটা আসছে 2093, এইটার জন্য টেনশন কন্ট্রোল বিম আকার যদি ডিজাইন করতে হয় তাহলে মিনিমাম কত ডেপথ লাগবে আর আমি কত ডেপথ দিচ্ছি। তাহলে রো এর যে সূত্রটা ছিল, রো ইকুয়ালস টু 0.85 বিটা 1, হ্যাঁ, এফ প্রাইম সি ডিভাইড বাই এফ অফ ওয়াই, হ্যাঁ, ইনটু ইপসিলন ইউ। স্যার, এটা তো রোম্যাক্স এর 50% নিয়েও করতে পারবে, তাই না? হ্যাঁ, রোম্যাক্স, ইয়েস, তুমি রোম্যাক্স এখানে তুমি আমি এখন তো লিখতেছি এখানে 0.003 প্লাস 0.005, তুমি এখানে 0.005 এর বদলে 0.004 লিখে সেটা 50%, সেটা 75% নিয়ে কাজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি এখানে সরাসরি 0.005 দিয়ে কাজ করতেছি। দেখো এটা 5 দিয়ে করলে কত আসে, দেখো তো রো এর মানটা। রো এফ ওয়াই বিডি স্যার, ওই ইয়েটা এফওয়াই আর এফসি এর ভ্যালুটা কত?
3 আর 60, 3 আর 60। স্যার এটা আসে 0.02। না না, কমার্সের কথা আরো। হ্যাঁ ঠিক আছে। স্যার 0.02 যদি আমি 0.004 রাখি নিচে। না 0.05 রাখো, 5। ওকে স্যার, আমি আর 50% বা 75% নিব না, আমি সরাসরি 0.05 দিই। তাহলে আসে স্যার 0.012। ঠিক আছে। নাও আই নো মাই mu is equals to 5 mm। তাহলে আমার mu কত, ম্যাক্সিমামটা যেটা আসলো আরে এখানে আর ডি এর চেক দেয় না। হ্যাঁ এই যে দিচ্ছি তো, এখন চেক দিচ্ছ 2093 পাউন্ড ফিট, 12 দিয়ে গুণ করলাম, পাউন্ড ইঞ্চিতে নিয়ে গেলাম। আর ফাই হচ্ছে 0.9, রো এইমাত্র রো পাই গেছি, এফ অফ ওয়াই বি ডি স্কোয়ার 1 মাইনাস 0.59 রো এফ অফ ওয়াই ডিভাইডেড বাই এফ প্রাইম সি। তাহলে এখানে তোমার রো জানা আছে, যে মাত্র রো পাই গেলা। এফ অফ ওয়াই তোমার জানা আছে 60,000, বি হচ্ছে 12, ইফেক্টিভ ডেপথটা বের হবে। রো এর মান তোমার জানা আছে 0.012, আর এফ অফ ওয়াই হচ্ছে 3000, এফ অফ এফ প্রাইম সি হচ্ছে এফ অফ ওয়াই হচ্ছে 60,000, এফ অফ এফ প্রাইম সি হচ্ছে 3000। বাস এখান থেকে করলে পরে ডি এর মানটা বের হয়ে আসবে। ডি এর মানটা দেখবা খুব কমই আসে, 2.5 বা 2.5 এরকমই আসবে তার ডি এর মানটা। তাহলে এর সাথে যদি আমি আরো এই 2.5 এর সাথে যদি আমি আরো বারের ক্লিয়ার কভার, স্ল্যাবের ক্লিয়ার কভার, তারপরে 3 নাম্বার বারের ডায়ামিটার অর্ধেক যোগ করি, তারপরেও কিন্তু এটা আমার কি 4.5 থেকে কমই আসতেছে। তার মানে আমার যেটা এটা তুমি দেখবে হয়তো 4 বা 4.25 এরকমই আসবে। তার মানে আমি দিচ্ছি 4.5, আর এটাকে টেনশন কন্ট্রোল বিম আকারে রাখতে গেলে মিনিমাম এত ইঞ্চি দিতে হবে স্ল্যাবের থিকনেস, তার থেকে আমি বেশি দিচ্ছি। অতএব ওকে, অতএব এই স্ল্যাব টেনশন কন্ট্রোল বিম আকারে ফ্লেক্স দেওয়ার জন্য ডিজাইন করা যাবে। বাস এতটুকু চেক দিয়ে গেলে হবে। যদি বাট এখন যদি দেখো যে তোমার ডি 2.5 পরিবর্তে এখানে আসতেছে অলরেডি এখন নিজে থেকে 3.5 ইঞ্চি বা ধরো 4.25 ইঞ্চি চলে আসতেছে অলরেডি এখন। হ্যাঁ ডি রাখতেছে তোমার ধরো 4.25 ইঞ্চি রাখতেছে, সেক্ষেত্রে এর সঙ্গে ক্লিয়ার কভার বারের ডায়ামিটার যোগ করলে হয়তো 5 ইঞ্চি হয়ে যাবে। তার মানে তোমার এই স্ল্যাবটা টেনশন কন্ট্রোল বিম আকারে ডিজাইন করতে গেলে মিনিমাম 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি থিকনেস দিতে হবে। সেক্ষেত্রে তোমাকে আবার ওই ব্যাক ক্যালকুলেশন করে স্ল্যাবের থিকনেস একটু বাড়ায় ধরে 6 ইঞ্চি ধরে তারপর থেকে ওয়েট ক্যালকুলেশন করে এসে আবার এটা চেক দিতে হবে যে টেনশন কন্ট্রোল বিম হচ্ছে কিনা। বাট যদি যা ধরছো তার থেকে কম লাগে তা তো হয়ে গেল, তাহলে তুমি যা ধরছো তাই দিয়েই কাজ করবে। অর্থাৎ যেহেতু আমার লাগতেছে 2.5 ইঞ্চির মতো এবং যোগটোগ করে ওটা 4 ইঞ্চি মতো থাকতেছে, বাট আমি প্রোভাইড করতেছি 4.5 ইঞ্চি, অর্থাৎ ফাইন, আমি তাহলে 4.5 ইঞ্চি আমার জন্য কোয়াইট গুড। 4.5 ইঞ্চি দিলে এই বিমটাকে টেনশন কন্ট্রোল বিম আকারে ডিজাইন করা যাবে। ডেপথ যে চেক, ওকে আমি পাস করলাম ডেপথ চেক। স্যার হ্যাঁ স্যার এখানে তো হচ্ছে 2093 ইন্টু 12 ডিভাইডেড বাই ফাই ইন্টু রো ইন্টু এফ ওয়াই ইন্টু বি ইন্টু 1 মাইনাস 0.59 ইন্টু রো এফ ওয়াই ডিভাইডেড বাই এফ প্রাইম সি। এটাই তো, হ্যাঁ এটা এটাই করলে এটাই হবে। স্যার ভ্যালু যেটা আসে সেটার রুট ওভারও যদি করি তাহলে তো স্যার অনেক বড় একটা ভ্যালু দেখাচ্ছে। না অবশ্যই আসবে না, অবশ্যই আসবে না, কোথাও ভুল করছো। এটারে 12 এখানে কত বয়স, এফ অফ ওয়াই মান কত বসাইছো? 60। কেন 60? এটা তো আছে তোমার পাউন্ডে, তো তোমার এটা তো 60 কে সাইজ আছে, 1000 দিয়ে গুণ করতে হইব, মানে 60,000 বয়স হবে এটা। জি এফ অফ ওয়াই হবে 60,000, এফ অফ ওয়াই হবে এফ 60,000, প্রাইম এফ প্রাইম 3000 হবে। 3000। জি স্যার। আচ্ছা স্যার। তুমি যদি এই 2093 এর কিপে রাখো, জি হ্যাঁ স্যার। তখন ঠিক আছে, তখন তুমি 60 দিন বলতে পারবা, কিন্তু এটা তো কিপে নাই, এটা তো আছে পাউন্ডে। জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। করো দেখো কত আসে। জি স্যার, করতেছি। স্যার এটা আসে 1.94 রুট ওভার করার পর। 1.9 অনেক কম আসছে। এর সঙ্গে তুমি যদি এখন 0.75 ক্লিয়ার কভার যোগ করো, অন্য হাবিজাবি যোগ করো, তাও এটা কখনোই 4.5 ইঞ্চি ক্রস করবে না। অতএব 4.5 ইঞ্চি যে ডেপথ আমি ধরে কাজ আগাচ্ছি ইজ কোয়াইট গুড, এটা টেনশন কন্ট্রোল বিম ডিজাইন করা যাবে। এখন আমার কাজ মেইন কাজ শেষ হয়ে গেছে। এখন আমি
ওই নেগেটিভ বেন্ডিং মোমেন্ট পজিটিভ বেন্ডিং মোমেন্টের জন্য শুধু রেইনফোর্সমেন্টের এরিয়াগুলো বের করে নিব। তাহলে ফার্স্টে আসো এম নেগ, ফার্স্ট আসো এম পজিটিভ। স্যার এম পজিটিভ, হ্যাঁ এই যে এম পজিটিভ বের করার সময় যখন আমরা স্মল এ অ্যাজিউম করে নিব যে কনক্রিটের ডেপথ যেটা, হুম। ওইটা ওইটা অ্যাজিউম করে নিয়ে ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে কয়েকটাতে দেখছি যে স্যার এ এস বের করার পর যখন এটা আবার হচ্ছে রিচেক করে তখন আসতেছে 0.18, ধরছিল হচ্ছে 0.5। এখন স্যার আমরা আগে যখন এ বের করতাম ওইটার কাছাকাছি না হলে তো বারবার হচ্ছে আমরা ট্রায়াল দিতাম, ট্রায়াল দিয়ে দিবা আবার দিবা, এটা তোমার শীতে তোমার শর্টকাটে চলে গেছে, তোমরা দিবা, ওটা দিয়া মিলায়া যাবা। ওকে স্যার। এটা হয়তো শর্টকাটে চলে গেছে, যদি লেকচার দিয়ে চলে তো লেকচার নয়, 100% অফিস দরকার নেই। তো এখানে আসলে 1324 টোটাল এম পজিটিভ, 1324 রাইট, 1324 পাউন্ড ফিট। তাহলে আমার সূত্র হচ্ছে, আমি এটা এ অ্যাজিউম করি, এ ধরলাম আমি 1 ইঞ্চি, তাহলে আমার হচ্ছে এম ইউ ইকুয়ালস টু হচ্ছে 5 mm। তাহলে আমার এম ইউ হচ্ছে 1324, 12 দিয়ে গুণ করলাম, কি পাউন্ড ফিট থেকে পাউন্ড ফিট নিয়ে গেলাম, ফাইয়ের মান হচ্ছে 0.9। এস আমি বের করব, এফ অফ ওয়াই হচ্ছে 60,000। ডি হচ্ছে কত, আমার ফার্স্ট লেয়ারের জন্য ডি ছিল 3.56। থ্রি পয়েন্ট ফাইভ সিক্স। তাহলে এএসএফওয়াই ডি হচ্ছে 3.56, ডি মাইনাস এ হচ্ছে 1 ইঞ্চি, এ বাই 2। তাহলে এখান থেকে তোমার বের হয়ে আসবে এই এএস এর মানটা 0.1 ইঞ্চি স্কয়ার পার 0.1 ইঞ্চি স্কোয়ার পার ফিট উইথ। আরেকবার ট্রায়াল দিই, এবার দেখি আমি এর মানটা কত আসে। এবার 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 আসবে হইলো আমার এস হচ্ছে 0.1 ইন্টু এফ অফ ওয়াই 0.85, এফ প্রাইম সি, বি হচ্ছে 12। করো দেখো এর মান কত আসে। 0.2 আসে। 0.2 ধরা হয়েছিল, 1 আসছে 2, ট্রায়াল না দিলেও চলে, কমই আসছে, বাট তুমি তাহলে একবার ট্রায়াল দিয়ে এটাকে একটু ইকোনমি করতে হবে, হয়তো এটা তোমরা 0.98 0.098 এরকম একটা কিছু আসবে, তাহলে আমরা 0.1 দিয়ে করলাম, 12 করলাম, সমস্যা নেই। তার মানে আমার 12 ইঞ্চি উইডে মিনিমাম 0.1 ইঞ্চি স্কোয়ার রড দিতে হবে। আমি এখন চুজ করলাম 3 নাম্বার বার, যে আমি 3 নাম্বার বার দিয়ে এটা প্রোভাইড করব। তাহলে 0.1 ইঞ্চি স্কোয়ার লাগবে 12 ইঞ্চি পরপর, তাহলে 0.11 ইঞ্চি স্কোয়ার লাগবে কত ইঞ্চি পরপর, তাহলে 12 ডিভাইড বাই 0.1 ইন্টু 0.1, 13 ইঞ্চির মতো লাগবে। তার মানে আমার 3 নাম্বার বার এট দি রেট অফ 13 ইঞ্চ সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্র্যাঙ্ক। তাহলে আমি হচ্ছে আমার যে স্ল্যাব আসবে, এই স্ল্যাবে এই ডিরেকশনে নেগেটিভ এখানে উপরে থাকবে, তারপর নিচে পজিটিভের জন্য থাকবে, এখানে এসে নেগেটিভ চলে যাবে, তারপরটা যাবে স্ট্রেট নিচে, আবার তারপরটা হচ্ছে নেগেটিভ, নিচে নেমে পজিটিভে থাকবে, এখানে এসে আবার নেগেটিভ যাবে, আবার তারপরটা স্ট্রেট, আবার তারপরটা হচ্ছে নিচে যাবে পজিটিভ জন্য, সাপোর্টে নেগেটিভ যাবে। অতএব এটা হচ্ছে এইভাবে করে 3 নাম্বার বার 13 ইঞ্চি পরপর বসবে, একটা স্ট্রেট একটা অল্টারনেট, একটা স্ট্রেট একটা অল্টারনেট ক্র্যাঙ্ক, একটা স্ট্রেট একটা অল্টারনেট ক্র্যাঙ্ক। ঠিক আছে, এরকম করে আমি দিলাম, এতে আমার পজিটিভের যেই বেন্ডিং মোমেন্টের প্রয়োজন, রিইনফোর্সমেন্টের প্রয়োজন ছিল, সেটা কভার হয়ে গেল। নেগেটিভ বেন্ডিং মোমেন্টের জন্য কি করব? আচ্ছা, এখন দেখি আমার নেগেটিভ বেন্ডিং মোমেন্টের জন্য কত ইঞ্চি পর পর আমি রড পাচ্ছি উপরে। এটা কিন্তু নিচে, এটা কিন্তু নিচে টোটালটাই, আর এই জায়গাটুকু হচ্ছে খালি উপরে আসছে, এই জায়গাটা খালি উপরে আসছে। তার মানে একটা 13 ইঞ্চিতে আসার পরে পরবর্তীতে আসে নাই উপরে, আবার তার 13 ইঞ্চি পর উপরে আসছে। তার মানে একটা নেগেটিভ জোনের বার থেকে আরেকটা নেগেটিভ জোনের বারের স্পেসিং কত আসলো? 26 ইঞ্চি, ডাবল, রাইট? অলরেডি কিন্তু আমি পজিটিভ বেন্ডিং মোমেন্টের রড থেকেই 3 নাম্বার বারকে পাচ্ছি এট দ্য রেট অফ 26 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে আমার এখন দেখতে হবে এই 26 ইঞ্চি স্পেসিং এ নেগেটিভের জন্য আসলে কি পরিমাণ রড প্রয়োজন হয়, বাকিটা আমাকে এক্সট্রা টপ আকারে দিতে হবে। কেননা আমি দেখতে পাচ্ছি যে নেগেটিভ বেন্ডিং মোমেন্টের মান কত ছিল? 2093। তাহলে আমি এখন দেখি যে 2093 পাউন্ড ফিট মোমেন্টের জন্য আসলে কি পরিমাণ রড লাগে। তাহলে আমি এখন এর মান আবার ধরলাম 1। এখন আমি স্প্লিট এরিয়া বের করতেছি,
আমার এমইউ হচ্ছে 2093, 12 দিয়ে গুণ করলাম, এফ অফ ওয়াই, আমার ডি হচ্ছে 3.56, এ হচ্ছে 1/2। দেখো কি পরিমাণ স্টেট লাগে নেগেটিভের জন্য। কত আসে? 2093 ইন্টু 12 ডিভাইড বাই 6000, 3.56, স্যার 0.2 ইঞ্চি স্কোয়ার পার ফিট। 0.2 ইঞ্চি স্কোয়ার লাগবে পার ফিটে, পার 12 ইঞ্চিতে। আচ্ছা, তাহলে আমি জানি এটা কথাটা এইভাবে লিখি যে 12 ইঞ্চি পর পর আমার দিতে হবে 0.2 ইঞ্চি স্কোয়ার। তাহলে 26 ইঞ্চি, এই 26 ইঞ্চি পর পর আসলে আমাকে বা মধ্যে আমাকে কি পরিমাণ রড দিতে হবে? তাহলে 0.2 ইঞ্চির 12 ইঞ্চির মধ্যে দিতে হবে 0.2 ইঞ্চি স্কোয়ার। তাহলে 26 ইঞ্চির মধ্যে দিতে হবে আমাকে কত ইঞ্চি স্কোয়ার? দেখো স্যার 0.4 ইঞ্চি স্কোয়ার। আমাকে প্রায় ডাবলেরও বেশি রড দিতে হচ্ছে, 0.42 নয়, কত? 43 43। 0.43 জি স্যার। স্বাভাবিক, 12 ইঞ্চি উইডে যদি আপনি 2 ইঞ্চি স্কোয়ার দেন, 26 ইঞ্চি উইডের মধ্যে দিতে হবে আপনার 0.43 ইঞ্চি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন 0.26 ইঞ্চির ভিতরে আমাকে দিতে হবে 0.43 ইঞ্চি স্কোয়ার। আচ্ছা, 26 ইঞ্চির ভিতরে আমি আসলে কি পরিমাণ নেগেটিভ রড দিচ্ছি এই পজিটিভ জোনের ক্র্যাঙ্কবার থেকে? কারণ 26 ইঞ্চি পর পর আসলে কি আমি একটা নতুন নতুন রড পাচ্ছি, 26 ইঞ্চি পর পর একটা নতুন নতুন 3 নাম্বার রড পাচ্ছি। তার মানে 26 ইঞ্চি পর ভিতরে আমি অলরেডি একটা 3 নাম্বার বার দিয়ে দিচ্ছি। তার মানে অলরেডি আমি 0.11 ইঞ্চি স্কোয়ার প্রোভাইড করতেছি ওই অল্টারনেট ক্র্যাঙ্ক থেকে। তাহলে বাকি যেই 0.43 থেকে রয়ে গেছে ওটা আমাকে দিতে হবে। তার মানে 0.43 আমার লাগবে, ওখান থেকে 0.11 অলরেডি ক্র্যাঙ্ক বার থেকে আসতেছে। তাহলে বাকি থেকে গেল কত? 0.32 ইঞ্চি স্কোয়ার। 0.32 ইঞ্চি স্কোয়ার রড আমার লাগতেছে। জি স্যার। ঠিক আছে, 0.32 ইঞ্চি স্কোয়ার রড লাগতেছে। তার মানে আমার এই 26 ইঞ্চির মাঝখানে আমাকে এক্সট্রা টপ দিতে হবে। কয়টা করে? তাহলে আমি কাজ করতে পারি, একটা যদি 12 মিলি দেই আর একটা যদি 10 মিলি দেই, তাহলে কত আসতেছে? একটা 12 মিলি হলো 0.2, আর একটা 10 মিলি হলো 0.11, 0.31 হচ্ছে। একটু কম দেওয়া যেতে পারে। আর যদি একান্ত এই রিস্ক না নিতে চাও তাহলে কোনো সমস্যা নেই, দুইটা 12 মিলি মানে দুইটা 4 নাম্বার রড দিয়ে দিবা। দুইটা 4 নাম্বার রডে 0.44 ইঞ্চি স্কোয়ার। তার মানে এই 26 ইঞ্চির মাঝখানে, এই অল্টারনেট ক্র্যাঙ্কের মাঝখানে দুইটা 4 নাম্বার রড এক্সট্রা টপ দিতে হবে। যেহেতু তোমার লাগবে 0.32, মিলানো যাচ্ছে না, অতএব আমি 0.2 ইন্টু 2 মানে 0.4 ইঞ্চি স্কোয়ার দিচ্ছে বাসের। তার মানে এই 26 ইঞ্চি ভিতরে আমি দুইটা করে 4 নাম্বার বার এক্সট্রা টপ দিয়ে দিব। অর্থাৎ হিসাবটা কিন্তু আমি 26-এর রেসপেক্টে নিয়ে আসছি। যেহেতু আমি যদি এখন আরেকটা স্পেসিং বলি তাহলে মিস্ত্রিদের মাথা গরম হয়ে যাবো যে অল্টারনেট ক্র্যাম্প করবো একই স্পেসিং এ 13 ইঞ্চি স্পেসিং এ, আবার এই 12 নাম্বার বার বসাবো আরেক স্পেসিং এ, সেটা মিলবে না, কোথাও বেশি হবে কোথাও কম হবে। যার কারণে কিন্তু আমরা কি করলাম, এই অল্টারনেট ক্র্যাঙ্কের মাঝখানে আমি আসলে কয়টা করে এক্সট্রা টপ দিব এটা হিসাবটা করলাম। অর্থাৎ 12 ইঞ্চি উইডে আমার নেগেটিভ রডের জন্য লাগতো 0.2 ইঞ্চি স্কোয়ার। আমি ওই ঝামেলায় গেলাম না, আমি এটা ক্যালকুলেশন করে বের করলাম যে এই অল্টারনেট ক্র্যাঙ্কের যে স্পেসিং আছে 26 ইঞ্চি, এদের মাঝখানে আসলে কি পরিমাণ রড লাগবে সেটা বলেন। নেগেটিভের জন্য এদের মাঝখানে রড লাগবে 0.43। তো ওই অল্টারনেট ক্র্যাঙ্ক থেকে সে অলরেডি 0.11 পাচ্ছিল। তাহলে বাকি যে 0.32 রয়ে গেছে, সেই 0.32টা আমরা দুইটা 4 নাম্বার বার এই দুইটা অল্টারনেট ক্র্যাঙ্কের মাধ্যমে মাঝখানে এক্সট্রা টপ দিয়ে দিলেই হবে। তার মানে এইটা যদি আমি এখন ডায়াগ্রামটা দেখি টপ থেকে দেখলে এটা ডায়াগ্রামটা লাগবে দেখতে আসলে এখন এরকম। একটা রড মাঝখানে পজিটিভ, এটা বেন্ড হয়ে উপরে চলে যাবে সাপোর্টে, এটাও বেন্ড হয়ে উপরে চলে যাবে সাপোর্টে, এর পরেরটা যাবে আবার স্ট্রেট, আবার এর পরেরটা যাবে হচ্ছে বেন্ড হয়ে নিচে সাপোর্টে গিয়ে উপরে। আচ্ছা, আর এই যে দুইটা অল্টারনেট ক্র্যাঙ্ক হলো এদের মাঝখানে দুইটা এক্সট্রা টপ আসবে শুধু নেগেটিভ জোনে 4 নাম্বার বার শেষ। তো এটা হচ্ছে তোমার ডায়াগ্রাম। এটা আমরা কিভাবে দেখাই? এটা দেখাই হচ্ছে এভাবে দেখা যে
ফর এক্সাম্পল এই একটা যাবে হচ্ছে স্ট্রেইট, আর একটা যাবে হচ্ছে অল্টারনেট ক্র্যাঙ্ক, আর একটা যাবে হচ্ছে স্টপ অফ। তাহলে এই 3 নাম্বার বার এট দি রেট অফ 4.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্র্যাঙ্ক এদিকে বসবে, আর এই ক্র্যাঙ্কের মাঝখানে নাম্বার 4 বার এক্সট্রা টপ। ওই এক্সট্রা টপ মানেই বোঝা যায় যে অল্টারনেট ক্র্যাঙ্কের মাঝখানে বসবে সে, ওটাই হচ্ছে এক্সট্রা টপ। তাহলে এখানে আমাদের লাগবে 2টা 4 নাম্বার বার, এখানে লাগছে একটা 4 নাম্বার বার, এখানে লাগবে 2টা 4 নাম্বার বার। এই আর পার্থক্য। স্যার হ্যাঁ স্যার এই যে ক্র্যাঙ্ক বলতে কি, যে যেই পোর্শনটুকু বাঁকানো হচ্ছে এটাকে বোঝানো হ্যাঁ, হচ্ছে? এটা ক্র্যাঙ্ক, এটা ক্র্যাঙ্ক মানে হচ্ছে এই যে এইটা ক্র্যাঙ্ক। তাহলে মানে একটা যাবে হচ্ছে স্ট্রেইট, আর তারপর একটা যাবে হচ্ছে এরকম অল্টারনেট ক্র্যাঙ্ক করে এভাবে যাবে। ওকে স্যার। এটা হচ্ছে ক্র্যাঙ্ক বার বলে। তোমাদেরকে কিছু ভিডিও আমি দিছিলাম গত ক্লাসে, সেই ভিডিওগুলো তোমরা দেখো গুগলে সার্চ দিয়ে। হ্যাঁ, যে 2-way স্ল্যাব রেইনফোর্সমেন্ট ডিটেইলিং প্রচুর ভিডিও করা আছে, বাস্তবে দিয়ে ভিডিও করছে, অ্যানিমেশন করছে। তখন তোমরা দেখলে ক্লিয়ার হবে যে আসলে ক্র্যাঙ্ক কি হচ্ছে, একটা স্ট্রেট কি হয়ে যাচ্ছে, একটা অল্টারনেট ক্র্যাঙ্ক কিভাবে হচ্ছে। ঠিক আছে, তো এটা যেটা হইলো এটা কিন্তু শুধু তুমি কি এক ডিরেকশনে রড পাইলা, বা আমরা যে আজকে যে অঙ্কটা করলাম এই মাত্র, তাহলে এটা কি করলাম, তো আমরা শুধুমাত্র এই দিকে রড পাইলাম, এই দিকে রড লাগবে না। জি স্যার। তার মানে কি আর একবার তোমাকে ডিজাইন করতে হবে। অর্থাৎ তুমি এই দিকে এখন 12 ইঞ্চির একটা স্ট্রিপ নিবা। আচ্ছা, এটা আমি তোমাদেরকে মানে স্টেপগুলো বলে দিচ্ছি কি করবে পরে, বাট এই পাশটা কোনো সমস্যা আছে কিনা, বোঝা গেছে কিনা বলো, কোথাও কোনো প্রশ্ন আছে কিনা, আগে এইটা শেষ করি তারপর ওইটাতে যাবো। না স্যার, এখন কোনো আপাতত কোনো প্রবলেম নেই। তো একই প্রসেস, এখন আমরা হচ্ছে যেহেতু এইদিকে রড পাই গেছি, শর্ট ডিরেকশনের রড আমাদের ডিজাইন শেষ হয়ে গেছে, এখন আমরা লং ডিরেকশনে আবার 12 ইঞ্চি একটা স্ট্রিপ নিব, 12 ইঞ্চি স্ট্রিপ নিয়ে ওইদিকে যাব, শুরু করবো। ঠিক আছে, তখন তাহলে পার্থক্যগুলো দেখো কোথায় কোথায় হবে। সব কিছু সেম আছে। আগের বার আমরা ইউজ করছি ডি 3.56, এখন কিন্তু আমার ডি হয়ে যাবে 3.38, কেননা এটা আমার সেকেন্ড লেয়ার, এটা তো এটার উপরে বসবে, অর্থাৎ এখানে কিন্তু আমার ইফেক্টিভ ডেপথটা ছোট হয়ে আসবে 3.38। আচ্ছা, এইখানে লোড ক্যালকুলেশন সেম, কোনো পার্থক্য নাই, 1.6 একদম সেম, এটা সেম, এগুলো তোমাদের করতে হবে না, অলরেডি লোড ক্যালকুলেশন করা আছে। এখানে যেটা ছিল 11, এটা এখন হয়ে যাবে 17, কারণ এটা আমার লম্বা দিকটা স্প্যান বাইরে গেছে, 17 হবে এটা। ঠিক আছে, আচ্ছা, তারপরে কোএফিসিয়েন্ট গুলা, হ্যাঁ কোএফিসিয়েন্ট গুলো চেঞ্জ হবে। তাহলে আমার যে ওইখানে ডায়াগ্রাম ছিল, আমি সেই ডায়াগ্রামে গেলে আমি আবার যদি প্রথম ডায়াগ্রামে যাই, যে টোটাল নেগেটিভ মোমেন্ট কেস তো 4 নাম্বার কেসই আছে, সবই ঠিক আছে, কিন্তু এখন আর এ কোএফিসিয়েন্ট নিব না, এখন নিব কোনটা, বি কোএফিসিয়েন্ট নেগেটিভের জন্য 0.015। তার মানে এখন হবে যেটা আগের বার ছিল 0.85, এই 0.85 এর পরিবর্তে এখন এটা হবে 0.015 নেগেটিভের জন্য। টোটাল লোড ঠিক আছে, এইটা 11 পরিবর্তে হয়ে যাবে 17 স্প্যান লেন্থটা। আবার পজিটিভের ক্ষেত্রে আসো, ওইটাই পরের চার্ট থেকে পজিটিভ ডেড লোডের মোমেন্টের জন্য 0.65 এর রেসপেক্টে এই যে বি, এখন আর এ না, বি মানে লং ডিরেকশনটা 0.09। তার মানে এখানে হবে 0.05 এর পরিবর্তে হবে 0.09, এটা হয়ে যাবে 11 পরিবর্তে 17। একইভাবে লাইভ লোডের জন্য চার্ট আছে, সেটা তোমার হয়ে যাবে 0.65 এর, এই যে বি নিচেরটা 0.011, তো এটা হয়ে যাবে 0.011, এটা হয়ে যাবে 11 জায়গায় 17। এই পার্থক্য এখানে। বাকি প্রসেস রো এর মান চেক করা দরকার নাই, কারণ তুমি অলরেডি আগেই রো এর মান চেক করে ফেলছো, ওইটাই ম্যাক্সিমাম মোমেন্ট, তার রেসপেক্টে এটা টেনশন কন্ট্রোল দিয়ে আমাকে ডিজাইন করা যাচ্ছে, অথবা এটা কিন্তু যাবে মানে এর বেন্ডিং মোমেন্টের মান আরো কম আসবে। আর তোমরা দেখে বুঝতেছো কোএফিসিয়েন্ট গুলো মানে অনেক ছোট ছোট, 0.0011, অনেক ছোট ছোট কোএফিসিয়েন্ট, অর্থাৎ বেন্ডিং মোমেন্টের মান কত, এরকম এত বড় বড় আসবে, আরো কম ছোট ছোট বেন্ডিং মোমেন্টের মান আসবে। তাহলে এখান থেকে বেসিক্যালি আমরা শুরু করবো হচ্ছে এখান থেকে, আমরা এখন ওই পজিটিভ বেন্ডিং মোমেন্টের মানটা যত পাবো নতুনটা, তার রেসপেক্টে আমরা দেখবো কি পরিমাণ স্টিল এরিয়া লাগবে, সেই স্টিল এরিয়া এখানেও ইফেক্টিভ ডেপথটা 3.56 এর পরিবর্তে 3.38 হবে, ইফেক্টিভ ডেপথের মানটা চেঞ্জ হবে। আর এখানে দেখবা স্টিলের অনেক কম লাগতেছে, এই যে তুমি দেখবা যে 3 নাম্বার বার অনেক ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, 14 ইঞ্চি বা 15 ইঞ্চি স্পেসিং এ লাগবে। তারপরে তুমি এই ডিরেকশনে বসবে হলো যে 15 ইঞ্চি পর পর বসবে বা 16 ইঞ্চি পর পর বসবে, যেটা যেটা লাগে আর কি। এভাবে করে অল্টারনেট ক্র্যাঙ্ক হবে। তাহলে ওই 16-16-32, তাহলে নেগেটিভের স্টিলের জন্য স্টিলেরটা বের করে, তাহলে 32 এর জন্য কতটুকু স্টিল লাগবে, অলরেডি তুমি একটা 3 নাম্বার বার পাচ্ছ 0.11, তাহলে ওই এরিয়া থেকে 0.11 বাদ দিয়ে বাকি যে স্টিল আসে সেটাকে তুমি এক্সট্রা টপ আকারে দিয়ে দিবে, মানে বাকি প্রসেস সেম। এই হচ্ছে পার্থক্য। তখন গিয়ে তুমি দেখবা যে তোমার এরকম ডাবল লেয়ারের ডায়াগ্রামটা তুমি ফাইনালি পাবা, তোমার ফাইনালি ডায়াগ্রামটা হবে এরকম দেখতে, যে স্ল্যাবের থিকনেস হচ্ছে 4.5 ইঞ্চি, আর এই ডিরেকশনের অর্থ হচ্ছে এভাবে বসানো হলো,
আর এই ডিরেকশন রডটা হচ্ছে এভাবে বসানো হলো। তো এইদিকে হচ্ছে 3 নাম্বার বার 5 ইঞ্চি স্পেসিং এ বসবে অল্টারনেট ক্র্যাঙ্ক, এবং ক্র্যাঙ্কের মাঝখানে একটা করে 3 নাম্বার বার এক্সট্রা টপ বসবে, এভাবে দিয়ে দেওয়া হচ্ছে। ওকে স্যার। তাহলে মানে ওই পাঁচটা করলাম না, মানে লং ডিরেকশনটা প্রসেসটা সেম, পার্থক্যগুলো তোমাদেরকে দেখাই দিলাম যে খালি স্প্যান লেন্থটা চেঞ্জ হবে, মোমেন্টের কোএফিশিয়েন্ট গুলো চেঞ্জ হয়ে যাবে, আগে নিছো এ এবার নিবা বি, আর হচ্ছে ওই সেকেন্ড লেয়ার হওয়ার কারণে ইফেক্টিভ ডেপথটা ছোট হয়ে যাবে, 3.38 হয়ে যাবে, যেটা আমরা আগেই ক্যালকুলেট করে রাখছি। এই অতএব অঙ্কটা একটু বড়, ডিজাইন ম্যাথগুলো একটু বড় হয়, তো পরীক্ষায় আসলে তোমরা এ বি দুটোটা করার পরে এরকম একটা যে স্ল্যাবটা আসবে ওই স্ল্যাবটা তোমাদের তো টোটাল স্ল্যাব রাখতে হবে না, খালি ওই স্ল্যাবের ডায়াগ্রামটা এঁকে দিলেই হবে। যে ওই স্ল্যাবের জন্য ডায়াগ্রামটা হচ্ছে এরকম, যে এই ডিরেকশনে। স্যার আমাদের কি এক্সামে লংগিটিউডিনাল ডিরেকশন আর শর্ট ডিরেকশন দুইটাই করতে হবে? করতে দিতে পারি, জি ওকে স্যার। ঠিক আছে। আর শর্ট লং ডিরেকশনটা হচ্ছে এরকম, এটা হচ্ছে অল্টারনেট ক্র্যাঙ্ক, আর এদের মাঝখানে মাঝখানে এক্সট্রা টপ। বেশ, এটা বলে দিবা যে এইটা এক্সট্রা টপের মান হচ্ছে নাম্বার দুইটা 3 নাম্বার আবার এক্সট্রা টপ, এটা হচ্ছে একটা নাম্বার এক্সট্রা টপ, যা আছে যেভাবে লেখা সেভাবে লিখে দিবা বাস। যেইভাবে মেনশন করি আমরা, এটা পুরো স্ল্যাবের জন্য আঁকছি, মানে পুরো বিল্ডিং এর জন্য আঁকছি, তোমাদের খালি ওই একটা প্যানেল যেভাবে দেখাই দিলাম এই একটা প্যানেলের ছবি এঁকে দিলেই হবে। যেটা হচ্ছে 3 নাম্বার বার এট দি রেট অফ 5 ইন সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্র্যাঙ্ক, আর এক্সট্রা টপের গায়ে টান দিয়ে লিখে দিলে হবে 1 নাম্বার 4 এক্সট্রা টপ বা 2 নাম্বার 4 এক্সট্রা টপ। বোঝা গেছে? তো কোনো সমস্যা নেই, বাসায় দেখো, দেখলে পরে ডেফিনেটলি সমস্যা হবে, প্রবলেম বের হবে, আমি অ্যাভেলেবেল আছি। আমরা সামনে কি বার, সোমবার মঙ্গলবার তোমাদের ক্লাস আছে, মঙ্গলবার তোমাদের প্রবলেম হলে আমাকে বলবা, মোস্ট ওয়েলকাম। আমাদের সিলেবাস কি শেষ? শেষ, সিলেবাস শেষ তোমাদের। ওকে স্যার। তো 1 স্যার স্ল্যাব 2 স্ল্যাব। হ্যাঁ স্যার আজকের ক্লাসের প্রবলেমটা স্যার নেক্সট ক্লাসে আবার একটু বলে দিই, হ্যাঁ মনোযোগ দিতে পারি, আরে মনোযোগ দিতে পারিনি। মজা না, শুধু মজা ফুর্তি। আচ্ছা তোমাদেরকে আমি কাজ করি, তোমাদেরকে আমি একটা দিয়ে দিই এইটা, এটা আমার 410, তোমাদেরকে নেক্সট সেমিস্টারে পরের সেমিস্টার আমি কোশ্চেন নেই। 410 আরেকটু মানে সিকোয়েন্সিয়ালি বলা আছে এই জায়গায় প্রসেস গুলো, এটার লেকচার নোটটা তোমাদেরকে আমি দিয়ে দিব না 410-এর স্ল্যাব ডিজাইন, এই জায়গায় আরেকটু প্রসেস আকারে বলা আছে, তো এটা তোমরা দেখতে পারো আর কি। ওকে স্যার, থ্যাংক এটা ইউ। এটা দেখে আমার মাথা গরম হতে পারে, এটা তো একটু একবার আকারে যাক, তোমারটাও দেখো। জি স্যার। জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস হলো, কালকে তো তোমাদের বন্ধ, তোমাদের ল্যাব ক্লাস আমি পাচ্ছি না, তো তোমাদের কি ল্যাবে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, এখন ল্যাব প্রায় শেষ স্যার। আমি আমার একটা কোশ্চেন আছে হ্যাঁ বলো বলো। স্যার। স্যার ফ্লেক্সার ডিজাইনে স্যার ফ্লেক্সারের ইন্টেরিয়র স্টেপে স্যার আমার স্যার 5 mm মানটা স্যার ছোট আসছে স্যার, এমইউর মান থেকে স্যার 0.8 ছোট আসছে বুঝি নাই কি স্যার। ফ্লেক্সারের স্যার ইন্টেরিয়র স্টেপে স্যার 5 mm এর মান আসছে স্যার আমার 83, আর হচ্ছে স্যার সরি স্যার 5 mm এর মান আসছে 82, আর এমইউ এর মান আসছে স্যার 83। তো তো হয় নাই, তোমাকে আরো বাড়াইতে হবে, মানে তুমি সার্ভিসিবিলিটি পয়েন্ট অফ ভিউ থেকে যেটা ডিজাইন করে নিয়ে আসছো ওটা দিয়ে ফ্লেক্সারটা কভার করা যাচ্ছে না, তার মানে ওইখানে তোমার স্পেসিং হয় কমাইতে হবে অথবা আরো মোটা বার ইউজ করতে হবে যদি সেম স্পেসিং রাখতে চাও। তাহলে স্যার আমার আর কি বারটা চেঞ্জ করতে হবে হ্যাঁ, অথবা স্যার স্পেসিং কমাই দিতে হবে। মানে যদি অলরেডি স্পেসিং ছোট থাকে, যে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি অলরেডি দিয়ে দিছো, 4 ইঞ্চি দিয়ে দিছো, তো 4 ইঞ্চি থেকে কমানো তো আর ভালো দেখা যায় না। আর যেরকম হয় যে তোমার স্পেসিং 6 ইঞ্চি 7 ইঞ্চি আছে, সেক্ষেত্রে তুমি চাইলে আর একটু স্পেসিং কমাই দিতে পারো, তাহলে হয়তো কাভার হয়ে যাবে। স্যার স্পেসিং দিছি স্যার 5 ইঞ্চি দিছি স্যার, এখন কি স্যার আরো কমাই তুমি দিতে? তুমি চাইলে 8 ইঞ্চি দিতে পারো, এটা 8 ইঞ্চি বা এটা 4.5 ইঞ্চি দিলেই হয়ে যাবে তোমার। স্যার আমি কি তাহলে স্যার 4.5 ইঞ্চি দিব স্যার, এখন 5.5 থেকে কমায় 4.5 দিয়ে দিব। তুমি কি 5.5 দিছো? জি স্যার 5.5 দিছি। তো তাহলে তুমি 5 দাও, 5 দিলে মিলে যাবে। তার মাত্র তো দুই কিক ফিটের ভেরিয়েশন, তুমি 5 ইঞ্চি দিলেই তুমি দেখবা তোমার মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি 5 mm এর মান এটা হয়তো 185 চলে আসছে। আর স্যার হচ্ছে স্যার স্যার ওই যে স্যার এক্সটেরিয়র আর ইন্টেরিয়রের ক্ষেত্রে স্যার আমি 5 ইঞ্চি ধরছি স্যার স্পেসিং, ওটা কি আরো কমায় দিব স্যার? এক্সটেরিয়র ইন্টেরিয়র মেইন বার
জি স্যার, মেন ভারটা তো স্যার আপনি বললেন যে স্যার 5 নিতে স্যার, আর নিচেরটাও আমি 5 ধরছি, ওইটা কি আরো কমাই দিব না দুইটাই 5 ইঞ্চি? নিচেরটা কোনটা, মানে নিচেরটা কোনটা? নিচেরটা হচ্ছে স্যার ফ্লেক্সার ডিজাইনের স্যার, ওই যে এক্সটেরিয়র যেটা। এক্সটেরিয়র কত ছিল? এক্সটেরিয়র ছিল কত? এক্সটেরিয়র বাইর করি নাই স্যার, এই জায়গায় বাইর হয়ে গেছি তো, তো তার জন্য আর করি নাই। আচ্ছা, তো ওইটা তো এমনি দেখবা তুমি কমই আসবে হয়তো বা, মানে আর একটু কম লাগবে, যেহেতু এক্সটেরিয়র একটু লোডের মান বেশি হয়তো বা 4.5 হয়ে যাবে এক্সটেরিয়রে। তার মানে আবার নতুন করে করতে বসে। হুম হুম হুম। জি স্যার। বলেন পার দিন। স্যার